একটি বৃত্ত -1 -1 এবং 3 2 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এর কেন্দ্র x² + y² - 6x - 4y - 7 = 0 বৃত্তের 1 - 2 বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তোমাকে প্রশ্নে কি বলা হয়েছিল? তোমাকে প্রশ্নে একটা বৃত্তের কথা উল্লেখ করছে যে এই বৃত্তটা আছে অলরেডি। সেই বৃত্তের সমীকরণ হলো x² + y² - 6x - 4y - 7 = 0। ওই বৃত্তের একটা সার্টেন পয়েন্টের কথা উল্লেখ করা হয়েছে যে 1, -2 ওই পয়েন্টে একটা স্পর্শক আঁকা হয়েছে, দেখতে পাচ্ছ সবুজ রঙের স্পর্শকটা। এই স্পর্শকটার উপর তোমার বৃত্তের কেন্দ্র থাকবে, যেই বৃত্তটা নির্ণয় করবে তার কেন্দ্র থাকবে এই স্পর্শকের উপর। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত বুঝলাম। এই পর্যন্ত বোঝার পর আমাদের প্রথম কাজ হলো বৃত্তের সমীকরণ জানি, সেখান থেকে এই স্পর্শকের সমীকরণটাকে বের করে নিই। তো এই স্পর্শকের সমীকরণটা যখন বের করতে যাব, বৃত্তের সমীকরণ দেয়া থাকলে সেখান থেকে স্পর্শকের সমীকরণ কীভাবে বের করে তোমরা সকলেই সেটা জানো। x² জায়গায় x × x1, y² জায়গায় y × y1, এই যে 6 × x, এইখানে এই 6-এর জায়গায় 6/2 লিখবো আর x-এর জায়গায় লিখবো x + x1, এই 4-এর জায়গায় 4/2 লিখবো আর y-এর জায়গায় লিখবো y + y1, আর এই 7-এর জায়গায় যা আছে তাই। আমি যদি এইভাবে লিখি তাহলে কি হয়, বৃত্তের স্পর্শকের সমীকরণ আমরা পাই। এবং তোমাকে আরেকবার মনে করে দিচ্ছি আমরা কি ফর্মুলা ইউজ করতাম। x² জায়গায় x × x1, y² জায়গায় y × y1, x-এর জায়গায় হাফ x + x1 এবং y-এর জায়গায় হাফ y + y1। এই জিনিসগুলো আমরা বসিয়ে দিই যখন আমরা একটা সমীকরণ থেকে, বৃত্তের সমীকরণ থেকে ডিরেক্টলি স্পর্শকের সমীকরণটা বের করি। খেয়াল করে দেখো এই কাজগুলোই এখানে কিন্তু করা হয়েছে। এখন এইখানে x1 এর ভ্যালু কত, y1 এর ভ্যালু কত? x1 এখানে 1, y1 হলো -2। যেই বিন্দুতে স্পর্শকটা আঁকা হচ্ছে সেই বিন্দুর স্থানাঙ্কটাই হলো x1 y1, অর্থাৎ 1 - 2। x × x1 মানে 1, y × y1 মানে y × -2, x + x1, y + y1 তার মানে y + -2। এখন দেখো যে আমরা বৃত্তের সমীকরণ থেকে ডিরেক্টলি আমরা স্পর্শকের সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এই যে সবুজ রঙের স্পর্শকটা যেটা বৃত্তের 1, -2 বিন্দু দিয়ে যাচ্ছে তার সমীকরণটা আমরা পেয়ে গেলাম x + 2y + 3 = 0। এখন আমরা যেই কাজটা করব সেটা হলো যে এইটার উপরে আমার নতুন যে বৃত্তটার সমীকরণ আমরা নির্ণয় করব তার কেন্দ্র আছে। ধরো সেই কেন্দ্রটা হলো এইটা, এই স্পর্শকের সমীকরণ x + 2y + 3 = 0। যেহেতু এই সরলরেখার সমীকরণ হলো x + 2y + 3 = 0, তাহলে সেখান থেকে আমি x আর y এর মধ্যেকার সম্পর্ক পাই x = -2y - 3। আমি যদি কোনো একটা সার্টেন পয়েন্টে, ধরো আমি এই পয়েন্টের কথা চিন্তা করলাম, সেই পয়েন্টে আমি y এর ভ্যালুটা যদি b ধরে নিই তাহলে এই পয়েন্টে x এর ভ্যালুটা হবে -2b - 3। আমি ধরে নিচ্ছি যে এইখানে আমার নতুন বৃত্তটার কেন্দ্র -2b - 3, b। তাহলে এই নতুন যে বৃত্তটা যেটাকে আমরা নির্ণয় করব তার কেন্দ্র হলো -2b - 3, b। এবং প্রশ্নে বলা হয়েছে যে এই বৃত্তটা -1, -1 এবং 3, 2 এই বিন্দু দুইটা দিয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি বলো তো? আমরা যদি এই দুইটা বিন্দুর সংযোগ রেখা নেই তাহলে এই সংযোগ রেখার নাম কি? বৃত্তের ব্যাসার্ধ r। আমি যদি এই কেন্দ্রের সঙ্গে এইটার দূরত্বটা নেই বা এই দুইটা বিন্দু যদি আমি যোগ করে দিই তাহলে এই দূরত্বটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ r। তাহলে এইখান থেকে আমি একটা কথা বলতে পারি, সেই কথাটা হলো যে r = এটার নাম দিলাম ধরো c, এটার নাম দিলাম a, এটার নাম দিলাম b। আমি বলতে পারি যে r = AC = BC। কেন্দ্র C হতে A বিন্দুর দূরত্ব এবং কেন্দ্র C হতে B বিন্দুর দূরত্ব, এটা আমার ব্যাসার্ধ নির্দেশ করছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি A হতে C এর দূরত্ব √-2b - 3 -1 মানে +1 হোল স্কোয়ার প্লাস b -1 মানে b + 1 হোল স্কোয়ার = C হতে B এর দূরত্ব √ এই -2b - 3 হতে
-3 হোল স্কোয়ার প্লাস বি হতে 2 এর দূরত্ব বি -2 হোল স্কোয়ার। বি এর ভ্যালুটা কত চলে আসে 35 ডিভাইডেড বাই -10 7/2 তার সামনে একটা মাইনাস, তাহলে বি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে y = b, y = b মানে -7/2 এবং x = কি হবে, x = হবে -2b -3 -2b -3 অর্থাৎ 7 - 3 অর্থাৎ 4। তাহলে আমাদের প্রথম অংশটা হয়ে গেল, আমাদের নতুন যে বৃত্তটা তার কেন্দ্র আমরা পেয়ে গেলাম। কেন্দ্রটা হলো 4, -7/2 এবং ব্যাসার্ধ আর হবে, ব্যাসার্ধ আর = এসি বা বিসি যে কোনোটাই নিতে পারো, এসি নিতে পারো, যে এ হতে সি পর্যন্ত যে দূরত্বটুকু সেটা হলো কত, সেটা হলো √ওভার এই দুইটার মধ্যবর্তী দূরত্ব -1 -4 হোল স্কোয়ার প্লাস -1 -7/2 অর্থাৎ +7/2 হোল স্কোয়ার। আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম √125 ডিভাইডেড বাই 2। অতএব বৃত্তের সমীকরণ হবে x মাইনাস কেন্দ্রের ভুজ 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস কেন্দ্রের কোটি -7/2 হোল স্কোয়ার, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু ব্যাসার্ধের স্কোয়ার মানে √125/2 তার উপর হোল স্কোয়ার। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x - 4 হোল স্কোয়ার প্লাস y + 7/2 হোল স্কোয়ার ইকুয়াল টু 125 ডিভাইডেড বাই 4। এটাই আমাদের অ্যান্সার। তুমি চাইলে তোমার বৃত্তের সমীকরণটা ফাইনালি এই পর্যন্ত লিখে অ্যান্সার লিখে দিতে পারো, আবার এটাকে যদি তুমি সিম্পলিফাই করতে চাও তুমি ইচ্ছা করলে সিম্পলিফাই করতে পারো, বাট আমি এটাকে আর সিম্পলিফাই করবো না, আমি এই পর্যন্ত লিখে অ্যান্সার লিখে দেবো এবং এটাতেই তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। x² + y² = 64 বৃত্তের যে জ্যা 3, 4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ নির্ণয় করো। প্রশ্ন তোমাকে বলা হলো যে একটা বৃত্তের কথা, এই যে বৃত্তটা এটা সমীকরণ দেওয়া আছে x² + y² = 64। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, x - 0 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার = 8²। তার মানে এই বৃত্তের কেন্দ্র কত 0, 0 এবং তার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হলো 8। এরপর বলা হয়েছে তোমাকে এমন একটা জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে হবে যেই জ্যাটা 3, 4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, কেন্দ্র এবং 3, 4 এই বিন্দু দুইটা জয়েন করে দিতে হবে। তোমরা একটা কথা নিশ্চয়ই জানো যে কেন্দ্র হতে জ্যায়ের মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখা জ্যায়ের উপর লম্ব, এই কথাটা তোমরা সকলেই কিন্তু জানো। দ্যাট মিন্স এইটা 90 ডিগ্রি, তাহলে আমরা এইটার এই পয়েন্টের নাম সি এবং এই পয়েন্টের নাম ও এবং এই পয়েন্টের নাম যদি সি হয় তাহলে ও সি রেখার ঢাল কত হবে, y2 - y1 ডিভাইড বাই x2 - x1, ঢালটা চলে আসে 4/3। এরপর আমরা কি চিন্তা করব যে এইটা আমি ধরে নিলাম এটা m1 = 4/3, তাহলে এ বি এই রেখার ঢাল যদি আমি m2 ধরি তাহলে আমরা কি পাই, m1 m2 = -1, তার মানে 4/3 ইন্টু m2 = -1 বা m2 = -3/4। তাহলে আমার জ্যায়ের ঢালটা আমি পেয়ে গেলাম 3/4। জ্যায়ের ঢাল জানি 3/4 এবং সেটা কোন বিন্দু দিয়ে যায় এমন একটা বিন্দুও জানি। তাহলে আমার পক্ষে কি জ্যায়ের সমীকরণটা লেখা সম্ভব নাকি সম্ভব না? অবশ্যই সম্ভব। জ্যা কী জিনিস, জ্যা হচ্ছে একটা স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইনের সাধারণ সমীকরণ কি, y - y1 = m × x - x1। y1 কত, y1 হলো 4, x1 হলো 3 আর এই ঢালটা হলো কত -3/4। আমরা m2 বের করে রেখেছিলাম -3/4। সো ইকুয়েশনটিকে একটু রিঅ্যারেঞ্জ করলে 4y - 16 = -3x + 9, 3x + 4y
ইকুয়াল টু 25। এটাই হলো আমাদের জ্যায়ের সমীকরণ এবং এটাই আমাদের অ্যান্সার। 2017 সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রশ্নটা এসেছিল এ 5 3, বি -2 0 এবং সি 1 1 বিন্দু তিনটি একটি বৃত্তের উপর অবস্থিত হলে বৃত্তের কেন্দ্র ও ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তোমাকে বলা হলো যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু 5 3, -2 0 এবং 1 1 এবং ত্রিভুজের এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত পাস করে। তো তোমাকে প্রশ্নে যেটা জানতে চাওয়া হচ্ছে যে এই ত্রিভুজের ভরকেন্দ্র এবং বৃত্তের কেন্দ্র এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত। তো আমি যদি এই ত্রিভুজের ভেতরে এর কেন্দ্রটা আঁকি, আবার এর ভারকেন্দ্রটাও আঁকার চেষ্টা করি, দেখা যাবে যে দুটো পয়েন্ট খুব ক্লোজ হয়ে যাবে, আসলে দেখতে খারাপ লাগবে। সেই জন্য আমি যে কাজটা করেছি সেটা হলো বৃত্তটাকে আলাদা করে এঁকেছি, ত্রিভুজটাকে আলাদা করে এঁকেছি। এইখানে এ বিন্দুটা আছে, এইখানে বি বিন্দুটা আছে এবং এইখানে সি বিন্দুটা আছে। আমি এই ছবিটাকেই বৃত্ত এবং ত্রিভুজ দুটো আলাদা আলাদা করে এঁকেছি। তাহলে বৃত্তের কেন্দ্র আমি ধরে নিলাম এক্স ওয়াই, আর ত্রিভুজের যে ভরকেন্দ্র জি, তোমাকে ডি এবং জি এই দুইটার মধ্যে দূরত্ব কতটুকু সেটা বলতে হবে। তো ত্রিভুজের ভরকেন্দ্র তো আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। জি এর স্থানাঙ্কটা হবে 5 + -2 + 1 / 3, 3 + 0 + 1 / 3। সবগুলো এক্সের ভ্যালু যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবো, সবগুলো ওয়াইয়ের ভ্যালু যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্কটা আমরা পাচ্ছি 4/3, 4/3। এবারে আমরা আসি আমাদের এই বৃত্তের ক্ষেত্রে। বৃত্তের কেন্দ্রটাকে আমরা ধরে নিয়েছি এক্স ওয়াই। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে এ থেকে ডি এর দূরত্ব এ ডি তার সমান, এই দূরত্বটা হবে বিডি এর সমান এবং এই দূরত্বটা হবে সিডি এইটার সমান। দেখো তিনটা দূরত্ব কিন্তু সেম হবে, কারণ কি এদের প্রত্যেকেই হলো বৃত্তের ব্যাসার্ধ। এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমার এক্স এবং ওয়াইকে বের করতে হবে। তাহলে এডি মানে কত? x - 5 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার। বিডি এটা কত? x - -2 মানে x + 2 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার। সিডি এই দূরত্বটুকু কত? x - 1 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার। তাহলে এখন সবাইকে যদি স্কোয়ার করে দেই, এখন একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা ইকুয়েশনে একটা করে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। প্রত্যেকটা ইকুয়েশনে একটা করে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তিন সাইডেই এক্স স্কোয়ার আছে, তিন সাইডেই ওয়াই স্কোয়ার আছে। তাহলে আমি সবার মধ্যে থেকেই এক্স স্কোয়ারকে বিয়োগ করে দেবো, ওয়াই স্কোয়ারকে বিয়োগ করে দেবো। তিন জায়গা থেকেই এক্স স্কোয়ার বাদ, তিন জায়গা থেকেই ওয়াই স্কোয়ার বাদ। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? -10x - 6y + 34 ইকুয়াল টু 4x + 4 ইকুয়াল টু, এখান থেকে লিখতে পারি -2x - 2y + 2। দেখো এই পর্যন্ত আমরা লিখতে পারি। এটাকে আরও সিম্পল করতে পারি। পুরো ইকুয়েশনটাকে এখন 2 দিয়ে ডিভাইড করা যায়। 2 দিয়ে ডিভাইড করলে চলে আসে -5x - 3y + 17 ইকুয়াল টু 2x + 2 ইকুয়াল টু -x - y + 1। আমি একটা কাজ করব, এটা ইকুয়েট করি, এটা ইকুয়েট করি। এই দুটো যদি ইকুয়েট করি তাহলে -5x - 3y + 17 ইকুয়াল টু 2x + 2 এবং 2x + 2 ইকুয়াল টু -x - y + 1। তাহলে এটাকে এই পাশে পার করে দিলে এখান থেকে আমরা লিখতে পারি, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে y ইকুয়াল টু -3x - 1। এটা আমার 2 নম্বর ইকুয়েশন। আমি যদি 1 এবং 2 এই দুটাকে সমাধান করার চেষ্টা করি তাহলে লিখতে পারি 15 - 7x / 3 -3x - 1। তাহলে 15 - 7x ইকুয়াল টু -9x - 3।
তো এটাকে সলভ করে ফেলার চেষ্টা করি আমরা। -7x 9xকে এই পাশে আনলে প্লাস হয়ে যাবে 2x হয়ে যায়, এটাকে এ পাশে নিয়ে যাই -3 প্লাস -15, তাহলে হচ্ছে -18, তাহলে x এর ভ্যালুটা চলে আসে -18/2 -9। d এর স্থানাঙ্ক আমরা পেতে যাচ্ছি -9, y এর ভ্যালুটা এখনও পাই নাই, y এর ভ্যালুটা 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। -3x - 1 -3x - 1 27 - 1 মানে হচ্ছে 26, -9 26, এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। আমরা বৃত্তের কেন্দ্রটা পেয়ে গেলাম -9 26। আর ভর কেন্দ্র জি এর ভ্যালু তো আমরা আগেই পেয়েছি, জিটা কত পেয়েছি 4/3, 4/3 ভর কেন্দ্র পেয়েছি। তো ভর কেন্দ্র ধরো, ত্রিভুজের ভর কেন্দ্র ধরো এখানেই কোথাও কাছাকাছি কোনো একটা জায়গায়, সেটা হলো 4/3, 4/3। এখন তোমাকে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। মধ্যবর্তী দূরত্ব ডিজি, এটার ফর্মুলা কি, √(x1 - x2) হোল স্কোয়ার 9 - 4/3 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার 26 - 4/3 হোল স্কোয়ার। ক্যালকুলেটর ব্যবহার করে এই ভ্যালুটা তোমরা পেয়ে যাবে উপরে চলে আসবে 6437, নিচে চলে আসবে 9, এরপর রুট করলে অ্যান্সার চলে আসবে 26.74। এটাই আমাদের অ্যান্সার। এরূপ দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাদের প্রত্যেকটির কেন্দ্র 3, 4 এবং যারা x² + y² = 9 বৃত্তকে স্পর্শ করে। এইখানে তোমাকে একটা বৃত্তের কথা বলা হয়েছে, সেই বৃত্তের সমীকরণ x² + y² = 9, তার মানে x - 0² + y - 0² = 3², তার মানে এই বৃত্তটার কেন্দ্র হলো 0, 0 এবং এর ব্যাসার্ধ হলো 3। এইটা দেখতে কেমন হবে, এইটা দেখতে হবে এই রকম। এখন তোমাকে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে যে একটা বৃত্তের সমীকরণ, অ্যাকচুয়ালি একটা না দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেই বৃত্তগুলোর কেন্দ্র 3, 4 বিন্দুতে এবং তারা এই বৃত্তটাকে স্পর্শ করে। তাহলে আমি যদি 3, 4 বিন্দুকে কেন্দ্র ধরে একটা বৃত্ত আঁকি, দেখতে হয়তো এরকম হবে। তাহলে একটা জিনিস চিন্তা করো, দুইটা বৃত্ত যদি বহিস্থভাবে পরস্পরকে স্পর্শ করে, তাহলে তাদের কেন্দ্র দুটো যদি আমি জয়েন করে দিই, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটুকু কত, এই দূরত্বটুকু হলো এই বৃত্তের ব্যাসার্ধ 3, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্বটুকু কত, এই বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম সেটা আর। খেয়াল করে দেখো, আমি যদি এই বিন্দুর নাম দেই ও, এই বিন্দুর নাম দেই C1, তাহলে কি আমি একটা কথা লিখতে পারি OC1 = 3 + r? অবশ্যই লিখতে পারি যে যদি দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রের সংযোগ সরলরেখাটা হবে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের যোগফলের সমান। তাহলে OC1 0, 0 বিন্দু হতে 3, 4 বিন্দুর দূরত্ব কত হবে, 3 - 0² + 4 - 0² = 3 + r। এই ভ্যালুটা চলে আসে 5 = 3 + r, তাহলে r = 2। তাহলে যেই বৃত্তটা এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে তার সমীকরণ x - x1² + y - y1² = 2² ব্যাসার্ধের স্কোয়ার। এইটা হলো আমাদের প্রথম সমীকরণটা, যেই বৃত্তটা আমার প্রদত্ত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে তার সমীকরণটা আমরা পেয়ে গেলাম এইটা। এখন আরও একটা বৃত্তের কথা কিন্তু বলা হয়েছে, আমি ধরে নিচ্ছি দ্বিতীয় আরও একটা বৃত্ত আছে, সেই বৃত্তটার কেন্দ্র 3, 4 বিন্দুতে এবং সেটা এই বৃত্ত প্রদত্ত বৃত্ত যেটা ছিল আমাদের x² + y² = 9 তাকে স্পর্শ করে। কিন্তু প্রথম বৃত্তটা কি ছিল, এটা হচ্ছে আমাদের বৃত্ত 1। বৃত্ত 1 সে বহিস্থভাবে স্পর্শ করেছিল প্রদত্ত বৃত্তকে, আর এই যে এইখান থেকে যে দ্বিতীয় বৃত্তটা হবে সে একে কীভাবে স্পর্শ করবে, অন্তস্থভাবে স্পর্শ করবে। মানে ব্যাপারটা দাঁড়াবে অনেকটা এরকম। আমার এই বৃত্তটা দেখতে অনেকটা এরকম হবে, চেহারা একটু খারাপ হয়েছে, তোমরা মন খারাপ করো না। তো এখন এই যে C2 বিন্দুতে 3, 4 বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটা বড় একটা বৃত্ত আছে যেটা আমার প্রদত্ত বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করছে। যখন তারা অন্তস্থভাবে স্পর্শ করছে তখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি যদি কেন্দ্র দুটার সংযোগ রেখাকে জয়েন করে দেই এবং সেটাকে বিস্তৃত করি তাহলে সেটা স্পর্শবিন্দু পর্যন্ত পৌঁছে যাবে।
তাহলে খেয়াল করে দেখো যে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটুকু কত, বড় বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিলাম বড় হাতের আর। এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ, যেটা 3 দেয়া ছিল। এই যে দেয়া ছিল আমার প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ 3, এবং এই বিন্দু হতে ও বিন্দু হতে C2 পর্যন্ত দূরত্বটা ছিল 5, যেটা আমরা এর আগে বের করেছি। ও C1, অ্যাকচুয়ালি C1 এবং C2 দুটো তো একই বিন্দু, আমি আসলে C1 C2 দেওয়ার দরকার নাই, কেন্দ্রের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে নতুন যে নির্ণেয় বৃত্তের কেন্দ্র সি থেকে ও পর্যন্ত দূরত্বটুকু হলো 5, যেটা আমরা শুরুতে অলরেডি বের করে রেখেছি। তাহলে এখন দেখো তো সিনারিওটা কেমন দাঁড়াচ্ছে, 3 + 5 = এখান থেকে এই পর্যন্ত দূরত্ব বড় বৃত্তের ব্যাসার্ধ আর, তার মানে r = 8। তাহলে আমাদের যে দ্বিতীয় বৃত্তটা তার কেন্দ্র হলো 3, 4 এবং তার ব্যাসার্ধ হলো 8। তাহলে এখান থেকে আমি তার সমীকরণ লিখতে পারি, দ্বিতীয় বৃত্তের সমীকরণ x - x1 হোল স্কোয়ার প্লাস y - y1 হোল স্কোয়ার = ব্যাসার্ধের স্কোয়ার। এটা অ্যান্সার। তাহলে আমাদেরকে দুটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছিল, যেই দুইটা বৃত্তের কেন্দ্র 3, 4 এবং এই প্রদত্ত বৃত্তটাকে স্পর্শ করে। তো যেই বৃত্তটা বহিস্থভাবে স্পর্শ করে সেটা ছোট বৃত্ত, তার সমীকরণ হলো এইটা, এবং যেই বৃত্তটা অন্তস্থভাবে স্পর্শ করে, মানে এই প্রদত্ত বৃত্তকে একদম পেটের মধ্যে নিয়ে নেয়, তার সমীকরণ হইল এইটা। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে স্পর্শ করে এবং 1, 1 বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে x + y = 3 রেখার উপর অবস্থিত। আমাদেরকে প্রশ্নে যেই বৃত্তের কথা বলা হয়েছিল সেই বৃত্তটা কিন্তু আমি এখানে এঁকেছি। এই বৃত্তের কি কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য, সে x অক্ষকে স্পর্শ করবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, সে 1, 1 বিন্দু দিয়ে যাবে। এবং তার তৃতীয় বৈশিষ্ট্য হলো সে x + y = 3 রেখার উপর নিজের কেন্দ্রকে রাখবে, অর্থাৎ এই রেখার উপর এই বৃত্তের কেন্দ্রটা থাকবে, সেই কেন্দ্র হলো এখানে। এই বৃত্তের সমীকরণ কি, এটা নির্ণয় করতে হবে। ফার্স্ট অফ অল আমরা কি চিন্তা করব, এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এনিথিং, 0। আমি ধরে নিলাম যে এই বিন্দুর স্থানাঙ্ক a, 0। তাহলে তোমরা নিশ্চয়ই জানো কেন্দ্র থেকে স্পর্শক বরাবর যে ব্যাসার্ধ সেটা স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে এই বিন্দুতে x এর ভ্যালুটা অবশ্যই a হবে, y এর ভ্যালুটা কত হবে সেটা কিন্তু আমরা এখনও জানি না। তো এই সরল রেখাটার ইকুয়েশনটা কি, x + y = 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y = 3 - x। তাহলে x = যদি a হয় তাহলে y = কি হবে, 3 - a হবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্কের যে x এর মান সেটা হলো a, তাহলে y এর মানটা কত হবে, 3 - a। কেন? কারণ সেটা x + y = 3 রেখার উপর অবস্থিত। x এর ভ্যালু a বসালে আমরা y এর ভ্যালু 3 - a পেয়ে যাই। খুব ভালো কথা, আমরা কেন্দ্র পেয়ে গিয়েছি। এখান থেকে এই পর্যন্ত দূরত্বটুকু হলো ব্যাসার্ধ, এবং সেই ব্যাসার্ধটা কি, এর কোটির মান 3 - a হলো আমার ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র যদি C হয়, এই বিন্দুটার নাম যদি হয় B, এই বিন্দুটার নাম যদি হয় A, তাহলে আমি বলতে পারি যে BC = বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কত, CA এর সমান। তাহলে BC, এখান থেকে আমি একটা এক্সপ্রেশন লিখতে পারি, √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার = বৃত্তের ব্যাসার্ধ CA, এটা হচ্ছে 3 - a, এটা তো আমরা আগেই দেখিয়েছি, = 3 - a। এখান থেকে আমরা এর ভ্যালুটা বের করে নেব। উভয় দিকে স্কোয়ার করলে এর ভ্যালু চলে আসে +-2। তো দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হয়েছে কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাহলে এর ভ্যালুটা অবশ্যই পজিটিভ হবে। তাহলে আমরা মাইনাস ভ্যালুটা নেব না, এর ভ্যালুটা হচ্ছে +2 বা শুধু 2। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র কত পেয়ে গেলাম, বৃত্তের কেন্দ্র a, 3 - a। a মানে হলো 2,
কমা 3 মাইনাস 2 মানে হলো 1, আর ব্যাসার্ধ কত 3 মাইনাস এ অর্থাৎ 1। তাহলে বৃত্তের সমীকরণ x মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। এই অঙ্কটা তুলনামূলকভাবে আগের অঙ্কগুলোর থেকে সাইজেও ছোট এবং বেশ সহজ একটা অঙ্ক। তুমি যদি জাস্ট স্টেপ ওয়াইজ ছবিগুলো এঁকে নিতে পারো তাহলে তোমার কাছে অঙ্কটা খুবই সোজা হয়ে যাবে। সি কেন্দ্র বিশিষ্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0 বৃত্তটি এক্স অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষের খণ্ডিতাংশ এ বি এবং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাকে প্রশ্নে বলা হয়েছে যে একটা বৃত্তের কথা, সি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ দেয়া ছিল, তারপর তোমাকে বলা হলো যে আমার এই বৃত্তটা এক্স অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। এরপর তোমাকে যেটা জিজ্ঞাসা করা হলো যে এই এ বি খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত, এবং তোমাকে জিজ্ঞাসা করা হলো যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত। তাহলে ফার্স্ট অফ অল আমরা ইকুয়েশনটাকে একটু সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0, একে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি এই শেপে লিখলাম। তাহলে এখান থেকে আমরা কেন্দ্র কি পাচ্ছি, কেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা তো তোমরা সকলেই জানো, মাইনাস জি মাইনাস এফ। জি কত এখানে 3, তাহলে কেন্দ্র হলো -3 কমা মাইনাস এফ, তাহলে একে মাইনাস করলে কত পাই 2। তাহলে আমাদের কেন্দ্র সি তার স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম -3 2, এবং তার ব্যাসার্ধ কত হবে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, জি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9 প্লাস এফ স্কোয়ার মানে -2কে স্কোয়ার করলে 4 মাইনাস সি হলো 4, তার ব্যাসার্ধ 3। তাহলে তার ব্যাসার্ধগুলো আমরা পেয়ে গিয়েছি, ব্যাসার্ধ 3। এখন আমাদের প্রথম যে প্রশ্নটা যে এই বৃত্তটা থেকে এক্স অক্ষের খণ্ডিতাংশ এ বি এটা বের করতে হবে। এক্স অক্ষের খণ্ডিতাংশের ফর্মুলা তোমরা সকলেই জানো, 2√g স্কোয়ার মাইনাস সি, 2√g স্কোয়ার মানে 3কে স্কোয়ার করলে 9 মাইনাস সি, সিটা ওখানে 4, তাহলে 2√5। তাহলে এ বি এই রেখাংশের দৈর্ঘ্যটা 2√5, এটা আমাদের প্রথম অংশের অ্যান্সার। এরপর তোমাকে প্রশ্নে আবার জিজ্ঞাসা করা হলো যে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ ইন্টু ভূমি কত 2√5 এবং উচ্চতা কত, উচ্চতা আমি ধরে দিচ্ছি যে এই উচ্চতাটা হলো h, তাহলে এই a থেকে b পর্যন্ত পুরাটা 2√5, তাহলে এইটুকু √5 এইটুকুও √5, তাহলে এইটা 90 ডিগ্রি। তাহলে এখন এই সমকোণী ত্রিভুজটা যদি আমি চিন্তা করি, 3 স্কোয়ার ইকুয়াল টু √5 এর উপর স্কোয়ার প্লাস h এর উপর স্কোয়ার মানে 9 ইকুয়াল টু 5 প্লাস h স্কোয়ার, h স্কোয়ার ইকুয়াল টু 4, h এর ভ্যালু চলে আসে 2, তার মানে ত্রিভুজের উচ্চতা হবে 2, তাহলে 2√5 বর্গ একক। অ্যান্সারটা তাহলে চলে আসলো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 2√5 বর্গ একক এবং এ বি খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2√5 একক। একটি বৃত্ত y অক্ষকে স্পর্শ করে এবং 3, 0 এবং 7, 0 বিন্দু দিয়ে যায়। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? চারটা অপশন দেওয়া আছে, 4 ± √20, 4 ± 5, 5 21, 5 ± √21। 2013 সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। তোমাকে একটা বৃত্তের কথা উল্লেখ করা হয়েছে, সেই বৃত্তটা কেমন সেটা y অক্ষকে স্পর্শ করে এবং সেটা x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে, 3, 0 বিন্দুতে এবং 7, 0 বিন্দুতে। এই বৃত্তের কেন্দ্রের কথা জিজ্ঞেস করেছে, কেন্দ্র কেমন। তাহলে ফার্স্ট অফ অল যেহেতু সেটা y অক্ষকে স্পর্শ করে, কাজেই কেন্দ্র থেকে স্পর্শবিন্দুর যে সংযোগ রেখাটা সেটা স্পর্শকের উপর লম্ব হবে, অর্থাৎ y অক্ষের উপর লম্ব হবে। এবং যেহেতু এটা x অক্ষকে 3, 0 এবং 7, 0
এই দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে আমি যদি এখান থেকে এর উপর একটা লম্ব অঙ্কন করি সেটা হবে এই দুইটার এক্স্যাক্টলি মধ্যবিন্দু। তাহলে এই বিন্দুটা, এই স্পর্শবিন্দুটা হবে 5 0। যেহেতু এইটা 5 0 এবং এক্স অক্ষের উপর লম্ব রেখা হচ্ছে তার ব্যাসার্ধ, তাহলে কেন্দ্রের স্থানাঙ্কের ভুজ অবশ্যই 5 হবে। কোটি কত হবে সেটা আমি এখনও জানি না, ধরে নিলাম কোটিটা হচ্ছে এ। তাহলে এইটা যদি এ হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0, a। এবং বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে 0a থেকে 5a পর্যন্ত যে দূরত্ব সেইটা। তাহলে 0a আর 5a দুটার কিন্তু কোটি সমান, তাহলে ভুজদ্বয়ের যে অন্তর বা এক্স দুইটার যে অন্তরটা সেটাই হবে হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 0 5 দুইটার পার্থক্য কত? 5 - 0 দ্যাট মিনস 5। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হলো 5 এবং কেন্দ্র 5a। এখন আমি একটা কাজ করি, কেন্দ্র তো সি, আমি এইটার সঙ্গে এইটা যোগ করে দিই। এটা ধরে নিলাম এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম বি। তাহলে সি হতে এ বিন্দুর যে দূরত্ব সেটা হবে বৃত্তের ব্যাসার্ধ এর সমান, তাহলে 5। তাহলে এসি = 5, এটা আমরা লিখতে পারি। এসি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এসি কত? √5 - 3 হোল স্কোয়ার প্লাস a - 0 হোল স্কোয়ার = 5। তো একটা বিষয় আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাদের কেন্দ্রের যে ভুজটা সেটা অবশ্যই 5 হবে। তাহলে আমাদের অ্যান্সার সি অথবা ডি এই দুইটার মধ্যে কোনো একটা হবে, এই দুইটা হবে না। তো এখন আমার এর ভ্যালুটা বের হইলে পুরা স্থানাঙ্কটা আমরা পেয়ে যাব। তাহলে উভয়কে স্কোয়ার করে দেই। 4 + a² = 25, a² = 21, এর ভ্যালুটা ±√21। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে 5, ±√21। অপশনে আছে? জি হ্যাঁ, ডি নাম্বার অপশনে আছে, এটাই আমাদের অ্যান্সার। কোনো বৃত্তের সমান্তরাল দুটি স্পর্শকের সমীকরণ 2x - 4y - 9 = 0 এবং 6x - 12y + 7 = 0 হলে বৃত্তের ব্যাসার্ধ কত? চারটা অপশন দেওয়া আছে, √3/5, 17/3√5, 17/5√3, 17/6√5। 2012 সালের এমসিকিউ অংশে এই প্রশ্নটা বুয়েটের ভর্তি পরীক্ষায় এসেছিল। তোমাকে এই বৃত্তটার কথা বলা হয়েছে এবং এই বৃত্তের দুটা সমান্তরাল স্পর্শকের কথাও বলা হয়েছে। স্পর্শক দুইটা সমীকরণ দেওয়া আছে, 2x - 4y - 9 = 0, আর একটা হলো 6x - 12y + 7 = 0। আমাদের প্রথম কাজ হবে যে দুইটা সমান্তরাল রেখার সমীকরণে অবশ্যই x এবং y এর সহগগুলো সেম বানিয়ে নেওয়া। সো এখানে 2x - 4y আছে, আমি যদি এইটাকে পুরা ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 6x - 12y - 27 = 0। তাহলে দেখো এখানে 6x - 12y, এখানেও 6x - 12y। উভয় সমীকরণে x এবং y এর সহগগুলো সেম হয়ে গেল। যখন দুটা সমান্তরাল রেখার আমরা দূরত্ব মাপতে যাব তখন আমাদের প্রথম কাজ কিন্তু এটাই যে উভয় রেখার x এর সহগ এবং y এর সহগ এক করে নেওয়া। এরপর আমরা যে কাজটা করব, এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব বা মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করব। স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব সেটা কত হবে? সেটা হবে বৃত্তের ব্যাসের সমান। বৃত্তের ব্যাস হলো ব্যাসার্ধের ডাবল 2r। তাহলে স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটা কিন্তু আমরা জানি, আমরা কিন্তু এটাকে শিখেছি। সরলরেখা চ্যাপ্টারে কিন্তু আমরা এটা অলরেডি ইউজ করেছি যে দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে মাপে। সেটা হলো যে ধ্রুব পদ দুইটা আছে সেটার বিয়োগফলটা উপরে থাকে 7 - -27, c1 - c2 ডিভাইডেড বাই √, সমান্তরাল রেখা যেহেতু তাদের x এর সহগ এবং y এর সহগ তো অবশ্যই সমান হবে এবং সমান না থাকলেও সেটা সমান করে নিতে হবে। তারপর কি করব? √x এর সহগের উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার = 2r। তো 2rটা এ পাশে না লিখে আমরা এ পাশে লিখি এবং এটাকে একটা মডুলাস চিহ্নের মধ্যে লিখতে হয়। সো 2r এর ভ্যালুটা আমরা কত পেয়ে যাচ্ছি? উপরে চলে আসছে 7 + 27 34, নিচে চলে আসছে √36 + 144 = 34 ডিভাইডেড বাই √180।
34 ডিভাইডেড বাই 180কে লেখা যায় 34 ডিভাইডেড বাই 6√5। এই 34 এবং এই 6 এইটাকে কাটা যায় 2 দিয়ে কাটলে এখানে একটা 3 হয়, এইখানে একটা 17 হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2r ইকুয়াল টু 17 ডিভাইডেড বাই 3√5। তাহলে r এর ভ্যালুটা চলে আসে 17 ডিভাইডেড বাই 6√5। তার মানে আমাদেরকে ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছিল, আমাদের ব্যাসার্ধ চলে এসেছে 17 ডিভাইডেড বাই 6√5। দেখো তো এখানে অপশন আছে কি না। জি হ্যাঁ, ডি নাম্বার অপশনটা আমাদের সঙ্গে একমত হয়। তাহলে আমরা ডি নাম্বারকে সিলেক্ট করব, যে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ হলো 17 বাই 6√5 একক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y ইকুয়াল টু 0 ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 32x প্লাস 24y ইকুয়াল টু 0 বৃত্তদ্বয়ের ছেদবিন্দুগামী ও বৃত্তদ্বয়ের কেন্দ্রসমূহের সংযোগকারী রেখার উপর লম্ব রেখার সমীকরণ হলো। এখানে 5টা অপশন দেয়া আছে, অপশনগুলো আমি পড়লাম না, তোমরা একটু দেখে নাও। তো তোমাকে কোন অপশনটা সঠিক সেটা সিলেক্ট করে সেখানে একটা টিকমার্ক দিতে হবে। দেখো এইখানে দুইটা বৃত্ত তোমাকে দিয়েছে, দুইটা বৃত্ত দিয়ে তোমাকে অনেক কঠিন ভাষায় কিছু একটা বলেছে, যেটা শুনে তুমি অনেক ভয় পেয়ে যেতে পারো। তোমাকে বলেছে যে এই দুই বৃত্তের ছেদবিন্দুগামী সরলরেখা, সেই সরলরেখা আবার কেমন, সেটা হচ্ছে তাদের কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখার উপর লম্ব। শুনেই অনেকটা ভয় পেয়ে যাওয়ার ব্যাপার। কিন্তু তুমি যদি ভালো করে জিনিসটা চিন্তা করো এবং তুমি যদি ছবিটা আঁকো, তাহলে প্রথম কথা, ছেদবিন্দু তো দুইটা, তাহলে দুইটা ছেদবিন্দুতে তো একটা রেখাই যাওয়া সম্ভব। সেই রেখাটা কে? সেই রেখাটা হচ্ছে তাদের সাধারণ জ্যা, এই যে এই রেখাটা এ বি রেখা। এবং দ্বিতীয় যে শর্তটা উল্লেখ করেছে যে বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখার উপর লম্ব, আসলে প্রথমে যে রেখার কথা বলা হলো ছেদবিন্দুগামী যে রেখা বা সাধারণ যে জ্যা, সেটা তো অবশ্যই কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখার উপর লম্বই হবে। তো দ্বিতীয় শর্তটা যেটা বলেছে ওটা আসলে তোমাকে কনফিউজ করার জন্য বলেছে, ওটা না বললেও অ্যান্সার একই হইতো। মানে সহজ কথায় যেটা বলছে তা হলো এই দুই বৃত্তের সাধারণ যে এ বি এর সমীকরণটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করা তো কোনো ব্যাপার না, পানি পান্তা জিনিস। আমরা কি করব, আমরা জাস্ট দুইটা সমীকরণ পাশাপাশি লিখে দেবো এবং দুইটা সমীকরণ পাশাপাশি লেখার সময় একটা জিনিস মেক শিওর করতে হবে, উভয় সমীকরণে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই দুইটার সহগ যেন সেম হয়। এরপর যেটা করব, এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, -8x মাইনাস 32x মাইনাস 40x মাইনাস 6y মাইনাস 24y মাইনাস 30y ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা -10কে যদি কমন নেই, 4x প্লাস 3y ইকুয়াল টু 0, 4x প্লাস 3y ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই এ বি রেখার সমীকরণ হলো 4x প্লাস 3y ইকুয়াল টু 0। সেটা কি আমাদের অপশনে আছে? দেখি একটু চেষ্টা করে আছে কি না। এই যে বি নাম্বারের অপশনে কিন্তু এইটা দেয়া আছে, 4x প্লাস 3y ইকুয়াল টু 0। এবং এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে, এই অঙ্কটাই কিন্তু অনেক ডেঞ্জার পয়েন্ট আছে। বি সি ডি তিনটা অপশন কিন্তু খুবই সিমিলার। তোমার এমনও হইতে পারে তুমি অঙ্ক ঠিকই করেছো, কিন্তু ওইখানে ওই হিজিবিজির মধ্যে অপশন দেখতে গিয়ে একটার জায়গায় আরেকটা দেখে তুমি টিকমার্ক দিয়ে দিয়েছো। এরকম ভুল যেন না হয়, সাবধানে সতর্কতার সঙ্গে যেটার সঙ্গে মিলবে সেটা ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপর তুমি টিকমার্ক দিবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস সি ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস সি ইকুয়াল টু 0 বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করলে সি এর মান কত হবে? চারটা অপশন আছে, 0, হাফ, 1, 2। তোমরা এখানে খেয়াল করো, তোমাদেরকে দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে বললো যে বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করে। এরপর বলা হলো যে এখানে যে আননোন জিনিসটা আছে সি, এর মানটা নির্ণয় করতে হবে। তো কিভাবে নির্ণয় করা যায় বলো তো, একটু চেষ্টা করে দেখি। দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, তাহলে আমি যদি তাদের কেন্দ্রগুলো সংযোগ করে দিই, তাহলে দুই কেন্দ্র এবং তাদের স্পর্শবিন্দু এই তিনটা এক সরল রেখায় থাকবে। এটা কিন্তু তোমরা সকলেই জানো। এবং এইটা হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ r1, এটা হলো দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ r2। তাহলে আমি এই কথাটা লিখতে পারি যে r1 প্লাস r2 ইকুয়াল টু c1 c2। আমাদের এখানে তাহলে c1 এবং c2 এই দুইটা কেন্দ্রের স্থানাঙ্ক জানাটা জরুরি। এখানে খেয়াল করে দেখো যে এর কেন্দ্র কত। আমি যদি এইটাকে সাধারণ সমীকরণ হিসেবে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এটার কেন্দ্রটা কত হয়? -g
মাইনাস এফ, তাহলে এর কেন্দ্র C1 এর স্থানাঙ্ক হবে -1 0। এবার এই স্থানাঙ্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f y প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এই দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কত হবে? -g - f। তাহলে এর স্থানাঙ্কটা হবে C2 হবে 0 - 1। তাহলে C1 এবং C2 এই দুইটার স্থানাঙ্ক আমরা পেয়ে গিয়েছি। এখান থেকে C1 C2 এই ডিস্টেন্সটা কত হবে? -1 - 0 হোল স্কোয়ার প্লাস 0 - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু √2। আমরা R1 প্লাস R2 ইকুয়াল টু √2 এটা পেলাম। এখন R1 কত? প্রথম বৃত্ত যেটা তার ব্যাসার্ধ R1 ইকুয়াল টু √g² প্লাস f² মাইনাস c ইকুয়াল টু 1² প্লাস 0² মাইনাস c মানে হলো √1 মাইনাস c। এবং দ্বিতীয় বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কত হবে? R2 ইকুয়াল টু √g² প্লাস f² মাইনাস c, এটাও হবে √1 মাইনাস c। তাহলে R1 এবং R2 দুইটার ব্যাসার্ধ সমান। তাহলে লিখতে পারি 2√1 মাইনাস c ইকুয়াল টু √2। আমি যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দেই 4 × 1 মাইনাস c ইকুয়াল টু 2। এই 2 দিয়ে এই 4কে কাটলে একটা 2 হয়। 1 মাইনাস c ইকুয়াল টু হাফ, 1 মাইনাস হাফ ইকুয়াল টু c, c ইকুয়াল টু হাফ। c এর ভ্যালুটা আমাদেরকে বের করতে বলেছিল, আমরা ক্যালকুলেশন করে বের করে দেখলাম যে c এর ভ্যালুটা হাফ। এটাই আমাদের অ্যান্সার। যে শর্তে x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 রেখাটি x² প্লাস y² মাইনাস 2ax ইকুয়াল টু 0 বৃত্তকে স্পর্শ করবে তা হলো, চারটা অপশন দেওয়া আছে, অপশনগুলো তোমরা দেখে নিও। আর আরেকটা জিনিস এখানে খেয়াল করার বিষয়, যেখানে যে চারটা অপশন আছে সবগুলো কিন্তু দেখতে খুবই ক্লোজ। পুরো অঙ্কটা করার পরে অ্যান্সারটা মার্ক করাটাও কিন্তু এখানে একটা চ্যালেঞ্জিং বিষয়, ওখানেও ভুল হইতে পারে, এই বিষয়গুলো খেয়াল করবে। 2011 সালে বুয়েটের ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশে এই প্রশ্নটা এসেছিল। দেখো এইখানে একটা বৃত্ত দেয়া আছে, সেই বৃত্তের সমীকরণ দেয়া আছে x² প্লাস y² মাইনাস 2ax ইকুয়াল টু 0। আর আরেকটা সরল রেখা যেটা এই বৃত্তের একটা স্পর্শক সেটাকে উল্লেখ করা আছে। এখান থেকে তোমাকে একটা শর্ত বানাতে হবে এ কে রিলেট করে। তো আমরা প্রথমে কি কাজ করব? আমাদের প্রথম কাজ হলো আমরা এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নেব। এটাকে আমি সাধারণ সমীকরণের আকারে লিখেছি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এর কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে -g - f, আর ব্যাসার্ধ হবে √g² প্লাস f² মাইনাস c ইকুয়াল টু a। কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তো, x প্লাস ওয়াই প্লাস 1, যেটাকে আমি লিখতে পারি x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, এই রেখাটা যদি একটা স্পর্শক হয় এই বৃত্তের ক্ষেত্রে, তাহলে কি আমি এই কথাটা বলতে পারি কি না, কেন্দ্র A0 হতে x প্লাস ওয়াই মাইনাস 1 রেখার যে দূরত্ব বা লম্ব দূরত্ব সেটা ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ a। আমরা একটা কথা জানি যে যে কোনো বৃত্তের কেন্দ্র হতে তার স্পর্শকের উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তো সেই জিনিসটাই আমরা এখানে লিখেছি যে কেন্দ্র A0 হতে x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0 রেখার দূরত্ব হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, যেটা কিনা a। তাহলে এখন এই A0 হতে এই রেখার উপর লম্ব দূরত্ব কত হবে? আমরা সিম্পলি সমীকরণটা উপরে লিখে নেব, x প্লাস ওয়াই মাইনাস 1, আর নিচে কি করব, রুট দেব। এই x এর যে সহগ সেটাকে স্কোয়ার করব, প্লাস এই যে y এর সহগ সেটাকে স্কোয়ার করব, একটা মডুলাস চিহ্ন দেব। আর আরও একটা কাজ করব, সেটা হলো x এর জায়গায় এই যে কেন্দ্রের যে ভুজ সেটাকে বসিয়ে দেব, y এর জায়গায় কেন্দ্রের যে কোটি সেটা বসিয়ে দেব। সো ফাইনালি জিনিসটা দেখতে কেমন হলো, a মাইনাস 1 ডিভাইডেড বাই √2, সেটা মডুলাসের ভেতর ইকুয়াল টু a। এরপর আমাদের যেটা করতে হবে, উভয় পাশে স্কোয়ার করে দিতে হবে। উভয় পাশে স্কোয়ার করে দিলে a² মাইনাস 2a প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু a²।
তার মানে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 2a স্কোয়ার। সো এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0। সো 1 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2a, দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস 2a ইকুয়াল টু 1। দেখো তো এইটাকে আমাদের কোনো অ্যান্সারের সঙ্গে মেলে কি না? জি হ্যাঁ, এটা আমাদের সি নাম্বারের সঙ্গে মিলে, যে এ স্কোয়ার প্লাস 2a ইকুয়াল টু 1, এটাই আমাদের অ্যান্সার। 0, -1 এবং 2, 3 বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তা কত? অপশন দেওয়া আছে 4টা, 4, 2, 3, 3√2। তোমাকে একটা বৃত্ত দেওয়া আছে, তারপর সেই বৃত্তের একটা ব্যাসের কথা বলা হয়েছে, সেই ব্যাসটার প্রান্তবিন্দু হলো 0, -1, 2, 3। ধরে নিলাম এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম বি, কেন্দ্রের নাম হলো সি। সি বিন্দুটা কোথায় থাকবে? সি বিন্দুটা এদের দুজনের এক্স্যাক্টলি মাঝখানে থাকবে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? সি বিন্দুর স্থানাঙ্ক হবে 0 প্লাস 2/2, -1 প্লাস 3/2। দ্যাট মিনস সি বিন্দুর স্থানাঙ্ক হবে 1,1, মধ্যবিন্দু যে। তো আমি কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম। এরপর ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমি কোত্থেকে পাবো? 2r হচ্ছে এ বি, এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য। ব্যাসের দৈর্ঘ্যটা হলো √0 - 2 হোল স্কোয়ার প্লাস -1 - 3 হোল স্কোয়ার, √4 প্লাস 16 √20। এটাকে লেখা যায় 2√5। 2r ইকুয়াল টু 2√5, তাহলে r এর ভ্যালুটা চলে আসে √5। তো আমরা বৃত্তের কেন্দ্র পেয়েছি 1, 1 এবং তার ব্যাসার্ধ পেয়েছি √5। তাহলে এখন এই বৃত্তের সমীকরণটাও আমরা বের করে ফেলতে পারি, x - x1 হোল স্কোয়ার প্লাস y - y1 হোল স্কোয়ার ইকুয়াল টু √5 এর উপর স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 5, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করে দেখো যে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। এরপর সেটাকে আমরা একটা জেনারেলাইজড শেপে লিখলাম, সাধারণ সমীকরণ, যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এখন তোমাকে প্রশ্নে যেটা জিজ্ঞাসা করা হয়েছে, তোমাকে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে যে এই বৃত্তটা এক্স অক্ষ হতে যে অংশটুকু কর্তন করবে তার পরিমাপ কত? তো তোমরা নিশ্চয়ই জানো, ফর্মুলা মুখস্থ আছে, এক্স অক্ষের কর্তৃত অংশের পরিমাপ হলো 2√g² মাইনাস সি ইকুয়াল টু 2√g। জি এর ভ্যালুটা এখানে -1, তার উপর স্কোয়ার মাইনাস সি, সি এর ভ্যালুটা এখানে -3। এক্স অক্ষের কর্তৃত অংশের পরিমাণ আমরা পেয়ে গেলাম 4, সেটা আমাদের প্রথম অপশনেই রয়েছে, এটাই আমাদের অ্যান্সার। তো তোমাদের একটা প্রশ্ন মনের মধ্যে একটু খচখচ করতে পারে যে স্যার আপনি কিন্তু এই অঙ্কটা অনেক বড় করে করেছেন, এমসিকিউ এর জন্য এত বড় অঙ্ক। প্রথম কথা হলো 2010 সালে যখন এই এমসিকিউগুলো আসতো বইয়েতে, এক একটা এমসিকিউ এর জন্য মার্ক থাকতো 5 মার্ক করে, কাজেই অঙ্ক যে একটু বড় হবে এটাই স্বাভাবিক। আর দ্বিতীয় যে ব্যাপারটা, এই যে এত ক্যালকুলেশনের যে ব্যাপারগুলো, এগুলো আসলে তুমি কোথায় করবে এটা তোমার ডিসিশনের বিষয়। প্রশ্নের মধ্যেই কোনো একটা জায়গায় তোমাকে জায়গা ম্যানেজ করে নিতে হবে, কিন্তু তোমাকে বোঝানোর জন্য আমি পুরাটা করেছি। কিন্তু যখন তুমি এগুলোতে প্রো হয়ে যাবে, তুমি দেখা যাবে যে অনেক স্টেপ স্কিপ করতে পারো, অনেক জায়গায় শর্ট হ্যান্ড করে নিতে পারো, কিন্তু যখন আমি তোমাকে শেখাচ্ছি তখন তোমাকে পুরোটাই শেখাইতে হবে। যেই কারণে এখন অঙ্কের সাইজটা একটু বড়, কিন্তু যখন তোমার অভ্যাস হয়ে যাবে, তুমি যখন প্র্যাকটিস করতে করতে তুমি যখন প্রো হয়ে যাবে এই অঙ্কগুলোর উপর, তোমার তখন এতগুলো জায়গা লাগবে না। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y ইকুয়াল টু 2 রেখাকে 3, 2 বিন্দুতে স্পর্শ করে এবং 1, 4 বিন্দু দিয়ে যায়। দেখো তোমাকে প্রশ্নে যেটা জিজ্ঞাসা করা হয়েছে যে তোমাকে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, সেই বৃত্তটা কেমন? সেই বৃত্তটা y ইকুয়াল টু 2 এই সরল রেখাকে 3, 2 বিন্দুতে স্পর্শ করে এবং সেটা 1, 4 এই বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা অঙ্কটা প্রসিড করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখবো। যেহেতু y ইকুয়াল টু 2 লাইনকে সে স্পর্শ করে, কাজেই আমরা যদি সেন্টার থেকে এর উপর এই স্পর্শবিন্দু পর্যন্ত একটা রেখা অঙ্কন করি, সেটা এই লাইনের উপর লম্ব হবে।
তার মানে আমার যে কেন্দ্রটা সেটার ভুজ অবশ্যই 3 হবে। এইটার ভুজ যা, এইটার ভুজ একই হবে, আমি ধরে নিচ্ছি তার কোটিটা হবে এ। কেন্দ্রের স্থানাঙ্কের এক্সের মানটা 3, ওয়াইয়ের মানটা এ। তাহলে এই দূরত্বটুকু কত হবে? এই দূরত্বটুকু হবে a-2। কেন? কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ভুজ যদি সমান হয় তাহলে কোটিদ্বয়ের অন্তরই হবে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন এইটাই কিন্তু আমার ব্যাসার্ধের মান। আবার ব্যাসার্ধের আরও একটা মান আছে, সেটা কি? এই কেন্দ্র 3, a বিন্দু হতে 1, 4 বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা একটা কাজ করি, এই বিন্দুর নাম দেই সি, এইটার নাম দেই এ, এইটার নাম দেই বি। তাহলে তোমরা চিত্র থেকে দেখতে পাচ্ছ যে AC ইকুয়াল টু BC, এবং এই দুইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে এসিকে কি লেখা যায়? এ থেকে সি পর্যন্ত দূরত্ব √1 - 3 হোল স্কোয়ার প্লাস 4 - a হোল স্কোয়ার ইকুয়াল টু BC হচ্ছে a-2। তাহলে আমরা এখন একটা কাজ করি, উভয় পক্ষকে স্কোয়ার করে দেই। 4 + 16 - 8a + a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার - 4a + 4। উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দিলাম, এখান থেকে এর ভ্যালুটা বের হয়ে আসবে। a স্কোয়ার কাটা, 4 কাটা, এটাকে এই পাশে নিয়ে আসলে 16 ইকুয়াল টু 4a, এর ভ্যালুটা চলে আসে 4। অতএব বৃত্তের কেন্দ্র 3, a অর্থাৎ 3, 4, আর ব্যাসার্ধ কত? √1 - 3 হোল স্কোয়ার প্লাস 4 - 4 হোল স্কোয়ার 2। অতএব বৃত্তের সমীকরণ x - x1 হোল স্কোয়ার প্লাস y - y1 হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধের স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 4, 0 বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষ হতে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে। দেখো, এখানে বলা হয়েছে একটা বৃত্ত আছে, এইরকম একটা বৃত্ত। সেই বৃত্তের কথা বলা হয়েছে যে এই বৃত্তের সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। এর ব্যাপারে কি কি বৈশিষ্ট্য বলা হয়েছে? যে সেটা x অক্ষকে স্পর্শ করে, কোন বিন্দুতে? 4, 0 বিন্দুতে স্পর্শ করে, এবং সেটা y অক্ষ হতে 6 একক দৈর্ঘ্যের একটা জ্যা খণ্ডিত করে। এই জ্যাটা, এর দৈর্ঘ্য হচ্ছে 6 একক। এখন এখান থেকে আমরা যখন এর সমীকরণ নির্ণয় করতে যাব তখন আমার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমার সমীকরণ নির্ণয়ের সময় প্রথমে যে জিনিসটা লাগে তা হলো বৃত্তের কেন্দ্র লাগে এবং বৃত্তের ব্যাসার্ধ লাগে, ওখান থেকে আমরা সমীকরণ বের করে ফেলতে পারি। তাহলে প্রথম কথা, কেন্দ্র এখানে যদি হয় তাহলে যেহেতু সে x অক্ষকে স্পর্শ করে, তবে স্পর্শবিন্দু এবং কেন্দ্রের সংযোগ রেখাটা অবশ্যই স্পর্শকের উপর লম্ব হবে। তাহলে কেন্দ্রের ভুজ অবশ্যই হবে 4 এবং কোটি আমি ধরে দিলাম a। এখান থেকে আমরা জ্যায়ের উপর একটা লম্ব আঁকার চেষ্টা করব। আঁকলাম, খুব ভালো কথা। তাহলে এই লম্বটা কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে পুরা জ্যাটা ছিল 6 সেন্টিমিটার, তাহলে এইটুকু 3 সেন্টিমিটার, এইটুকু 3 সেন্টিমিটার। এখন আমি আরও একটা কাজ করি, এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দিই, জ্যায়ের প্রান্তবিন্দুর সঙ্গে কেন্দ্রটা যোগ করে দিই। তো এখন জ্যায়ের প্রান্তবিন্দু এবং কেন্দ্র, এদের যে সংযোগ রেখা, সেই সংযোগ রেখাটার নাম কি? বৃত্তের ব্যাসার্ধ। একইভাবে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক যে বিন্দুতে স্পর্শ করেছে সেই স্পর্শবিন্দু পর্যন্ত যে সংযোগ রেখা, সেটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, বৃত্তের ব্যাসার্ধটা কি হবে? এই বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব, দুইটার ভুজ সমান, তাহলে কোটিদ্বয়ের যে অন্তর সেটাই কিন্তু হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r = a। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আর না লিখে আমরা ডিরেক্টলি a লিখে দিই। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম a এবং বৃত্তের কেন্দ্র আমরা ধরলাম 4a। শুধুমাত্র এর ভ্যালুটা বের করতে পারলেই কিন্তু আমাদের কাজ শেষ। সো আমরা কি করব? এই দূরত্বটা একটু চিন্তা করব, যে এই যে বৃত্তের কেন্দ্র হতে জ্যায়ের উপর যে অঙ্কিত লম্ব, এর দূরত্বটুকু কত হবে? যেহেতু এই রেখাটা y অক্ষের সমান্তরাল, কাজেই এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে 4। কারণ আমরা একটা কথা জানি যে y অক্ষ হতে যে কোনো একটা বিন্দুর লম্ব দূরত্ব হচ্ছে তার ভুজের সমান, সেই কারণে
আমার এই দূরত্বটুকু 4। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ারের ভ্যালু পেয়ে যাই 25, এ ইকুয়ালস টু চলে আসে +-5। তাহলে এখানে একটা মজার বিষয় হলো যে এখানে কিন্তু তুমি যদি শুধুমাত্র ব্যাসার্ধ হিসেবে একে চিন্তা করো তখন এর ভ্যালু কিন্তু শুধু 5 আসে, কিন্তু তুমি যদি বৃত্তের কেন্দ্রের অবস্থানটা চিন্তা করো যে 4, সেক্ষেত্রে কিন্তু এর ভ্যালুটা নেগেটিভ হইতেও পারে। এর ভ্যালু যদি নেগেটিভ হয় তখন সেই বৃত্তটা দেখতে কেমন হবে? সেই বৃত্তটা দেখতে এমন হবে। অ্যাকচুয়ালি আমাকে কিন্তু উল্লেখ করা ছিল না যে আমাদের বৃত্তটা প্রথম চতুর্ভাগে অবস্থিত নাকি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। সো সেই ক্ষেত্রে আমরা দুটা বৃত্ত পাচ্ছি। একটা বৃত্তের কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত 4a অর্থাৎ 4, 5 এবং আরেকটা বৃত্তের কেন্দ্র হবে 4, -5। তাহলে আমরা বৃত্তের কেন্দ্রটা পেয়ে গিয়েছি। বৃত্তের কেন্দ্র দুইটা, 4, 5 এবং 4, -5। বৃত্তের কেন্দ্র পেয়ে গিয়েছি আর ব্যাসার্ধ হচ্ছে +-5 তো না, 5 একক, কারণ ব্যাসার্ধ তো কখনো নেগেটিভ হবে না। তাহলে আমার বৃত্ত পাওয়া যাবে দুইটা, x-x1² প্লাস y-y1² ইকুয়াল টু r² এবং x-x1² প্লাস y-y1² ইকুয়াল টু r², মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দুইটা বৃত্তের সমীকরণ পাওয়া গেল যারা আমাদের প্রদত্ত শর্তটা মানছে, যে তারা 4, 0 বিন্দুতে x অক্ষকে স্পর্শ করছে এবং y অক্ষ হতে 6 একক দৈর্ঘ্যের জ্যা কর্তন করছে। x² প্লাস y² ইকুয়াল টু 45 বৃত্তের 6, -3 বিন্দুতে অঙ্কিত স্পর্শক x² প্লাস y² -4x প্লাস 2y -35 ইকুয়াল টু 0 বৃত্তকে a ও b বিন্দুতে ছেদ করে। দেখাও যে a ও b বিন্দুতে স্পর্শকদ্বয় পরস্পর লম্ব। তোমাকে প্রশ্নে কি বলা হয়েছে? যে একটা বৃত্ত দেওয়া আছে x² প্লাস y² ইকুয়াল টু 45, তার উপরকার একটা বিন্দু হচ্ছে 6, -3, সেখানে একটা স্পর্শক আঁকা হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা চিন্তা করব যে এই বৃত্তের সমীকরণ x² প্লাস y² ইকুয়াল টু 45 মানে হলো x-0² প্লাস y-0² ইকুয়াল টু √45 এর উপর স্কোয়ার। তাহলে বৃত্তের কেন্দ্রটা হবে 0, 0 আর তার স্পর্শক আছে 6, -3 বিন্দুতে। তো আমি ধরে নিলাম যে কেন্দ্রটা হলো C আর যে বিন্দুতে স্পর্শকটা আঁকা হয়েছে সেই বিন্দুর নাম হলো D। CD যোগ করে দেই। তাহলে CD রেখার ঢাল গ্রেডিয়েন্ট অফ CD ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে কত চলে আসে? -3/6 মানে হলো -1/2। তাহলে গ্রেডিয়েন্ট অফ DAB তার ঢালটা কত হবে? -1 ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট অফ CD। কেন? কারণ এই দুইটা পরস্পরের উপর লম্ব। পরস্পরের উপর লম্ব হলে কি হয়? m2 ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই m1। যখন দুইটা সরলরেখা পরস্পরের উপর লম্ব হয়, একটার ঢাল m1 এবং অন্যটার ঢাল m2 হয়। তাহলে এই ভ্যালুটা কত চলে আসে? -1 ডিভাইড বাই -1/2 ইকুয়াল টু 2। তাহলে এর ঢালটা আমরা পেয়ে গেলাম 2। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন DAB। DAB সরলরেখার সমীকরণটা কি হবে? y-y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা হলো আমাদের সেই স্পর্শকটার সমীকরণ। এখন এই স্পর্শকটা কি করে? এই যে আরেকটা প্রদত্ত বিন্দু দেওয়া আছে x² প্লাস y² -4x প্লাস 2y -35 ইকুয়াল টু 0, এইটাকে a এবং b বিন্দুতে ছেদ করে। তাহলে a এবং b বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এই সমীকরণ এবং এই সমীকরণ এই দুইটাকে সমাধান করতে হবে। করে ফেলো, এই y এর ভ্যালুটা ওখানে বসিয়ে দাও।
তাহলে x এর ভ্যালু চলে আসলো 4 এবং 8। দ্যাট মিন্স এ বিন্দুর স্থানাঙ্ক লেখার সময় এ বিন্দুর x এর ভ্যালুটা হলো 4 আর বি বিন্দুতে x এর ভ্যালুটা হলো 8। এখন y এর ভ্যালুটা কত? y ইকুয়াল টু 2x মাইনাস 15। তাহলে x এর ভ্যালু যদি 4 হয় y এর ভ্যালু -7, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 4 - 7। x এর ভ্যালু যদি 8 হয় y এর ভ্যালুটা 1, তাহলে b এর স্থানাঙ্ক হবে 8 1। তাহলে a এবং b এর স্থানাঙ্ক আমরা পেয়ে গিয়েছি। এরপর তোমাকে আরেকটা এডিশনাল প্রশ্ন করা হয়েছে। তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে যে a এবং b বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর লম্ব, সেটা আমাকে দেখাইতে হবে। অত্যন্ত ভেজালের বিষয়। তাহলে সেটার জন্য আমাদের আরও কিছুটা স্পেস লাগবে এবং এই অঙ্কটা করার ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রচুর স্পেস লাগে। অঙ্কটা অলরেডি অনেক বড়, পুরো বোর্ড ভরে গিয়েছে। এখন আমি এসে বলছি আমাদের আরও কিছু কাজ করতে হবে। শুনে তোমাদের মেজাজ খারাপ হতে পারে। এই মেজাজ খারাপটা তোমাদের আরও বেশি হবে যদি পরীক্ষার হলে অর্ধেকটা অঙ্ক করার পর তুমি দেখো তোমার পুরো জায়গা শেষ, এখন তোমাকে অঙ্ক করতে হবে। তখন তোমাকে কী করতে হবে? চিপায় চাপায় কোনোভাবে জায়গা ম্যানেজ করতে হবে। সো ম্যানেজ করে আমার অঙ্কটা শেষ করতে হবে। এই বৃত্তটার যে সমীকরণটা দেওয়া ছিল x² + y² - 4x প্লাস 2y মাইনাস 35 ইকুয়াল টু 0, সেটাকে আমি এই শেপটায় লিখেছি যে x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো, এখানে g এর ভ্যালুটা -2, f এর ভ্যালুটা 1, c এর ভ্যালুটা -35। তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সাধারণ সমীকরণ থেকে যখন আমরা লিখি তখন কেন্দ্রের স্থানাঙ্কটা হয় -g - f। তাহলে কেন্দ্রটার নাম যদি আমি দেই e, তার স্থানাঙ্ক হবে -g, অর্থাৎ -2, দ্যাট মিন্স 2, -f -1। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেলাম 2 - 1। এখন আমি আরেকটা কাজ করি, কেন্দ্রের সাথে এ বিন্দুটা জয়েন করে দেই। তাহলে সেটা নিশ্চয়ই আমার স্পর্শকের উপর লম্ব হবে। তাহলে এর যে ঢাল সেটা আমি ধরে নিই m3। তাহলে m3 ইকুয়াল টু কত হবে? m3 ইকুয়াল টু y2 - y1 -7 -1 divided by x2 - x1 4 - 2 equal to -3। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র E এবং স্পর্শবিন্দু A সংযোগ রেখার যে ঢাল E এ রেখার ঢালটা হবে -3। তাহলে স্পর্শকটার ঢাল কি হবে? এর নেগেটিভ রেসিপ্রোকাল -1 divided by m3 মানে হচ্ছে -1/-3, দ্যাট মিন্স 1/3। আমরা এই স্পর্শকের ঢালটা পেয়ে গেলাম। এরপর আমার দ্বিতীয় যে স্পর্শকটা বি বিন্দুতে, সেটা দেখতে হয়তো এইরকম। তো আমরা এখন কি করব? আমরা ইবি এর ঢাল নির্ণয় করব। ঢাল ইবি ইকুয়াল টু y2 - y1 1 -1 ডিভাইডেড বাই x2 - x1 কত চলে আসে? 8/8 - 2 ইকুয়াল টু 1/3। এইটা যদি 1/3 হয় তাহলে এর ঢালটা কত হবে? এটার নাম দিলাম m5 ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই গ্রেডিয়েন্ট অফ ইবি -1 ডিভাইডেড বাই 1/3, দ্যাট মিন্স -3। তাহলে আমরা যে দুটো স্পর্শক নিয়ে চিন্তা করেছি, একটা স্পর্শক ছিল এ বিন্দুতে স্পর্শক, তার ঢাল হলো 1/3, আর বি বিন্দুতে যে স্পর্শক তার ঢাল হলো -3। এখন আমি যদি এদের মধ্যে একটু রিলেশনশিপটা চিন্তা করি যে m4 ইন্টু m5, আমাদের যে স্পর্শক দুটো, এ বিন্দুতে স্পর্শক তার ঢাল এবং বি বিন্দুতে স্পর্শক তার ঢাল, এদের দুজনের গুণফল কত হবে? 1/3 ইন্টু -3 ইকুয়াল টু -1। যেহেতু ঢালদ্বয়ের গুণফল -1, সুতরাং এ এবং বি বিন্দুতে স্পর্শকদ্বয় পরস্পর লম্ব। আমাদেরকে এই কথাটাই প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা প্রমাণ করে দেখাইলাম। তো অঙ্কটা আসলে খুব বেশি হিজিমিজি হয়ে গিয়েছে আসলে, এবং অনেক লম্বা একটা ক্যালকুলেশন ছিল। তোমরা যদি বুঝতে একটু অসুবিধা হয় বা কোথাও হারিয়ে গিয়ে থাকো পুরো অঙ্কটা, এই অঙ্কটা আমি সাজেস্ট করবো যে শুরু থেকে আরেকবার রিভিউ করতে, তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে। অঙ্কটা মোটেও কঠিন না, কিন্তু অঙ্কটার প্রবলেমটা ছিল অঙ্কটা বিশাল বড়, এবং 2000 সালে ভর্তি পরীক্ষায় এসেছিল। 2000 সালে আমি জানি না নিশ্চিতভাবে যে ওই সময়টায় এই ব্যাপারটা ছিল কি না, যে একটা স্ক্রিপ্টে তোমাকে অ্যান্সার করতে হবে এবং এক পেজে 3টা করে অ্যান্সার করতে হবে, মানে প্রশ্নেই অ্যান্সার করতে হবে। এই রুলটা 2000 সালে ছিল কি না আমি জানি না। যদি থেকে থাকে যে এরকম এক পেজে 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমার, তাহলে এইটুকু জায়গার মধ্যে এই অঙ্কটা করা অলমোস্ট ইম্পসিবল।
কিন্তু আমার ধারণা ওই সময়টায় হয়তো বা এই রেস্ট্রিকশনটা ছিল না, সেখানে হয়তো অ্যান্সার স্ক্রিপ্টটা আলাদা ছিল জন্য এত বড় অঙ্ক সেখানে করাটা সম্ভব হয়েছিল। কিন্তু যদি এই প্রশ্নটা এই রকম স্পেসের মধ্যেই করতে বলা হয় তাহলে সেটা তোমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।